আমার পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো নিজের জীবনকে উৎসর্গ করতে যাওয়া একজন ব্যক্তির ছবি। যে ছবির উল্টো দিকে তার নোট হিসেবে লেখা ছিল, যাকে আপনি দেখছেন তিনি তার আবিষ্কারের স্বীকৃতি না পাওয়ায় ডুবে মারা গেছেন। এবার প্রশ্ন হলো, এই ছবিটির সঙ্গে এজিসিএল এর সম্পর্ক কি? আছে, একটি গভীর সম্পর্ক আছে, কারণ এটিই হলো পৃথিবীতে প্রথম প্রতিবাদী পোর্ট্রেট ছবি। কোনো ছবির মাধ্যমেও যে প্রতিবাদ করা যায় তা এই ব্যক্তিটি শিখিয়েছিলেন। এক ধরনের লবণ আবিষ্কার হয়েছিল, যে লবণে নাকি সূর্যের রোদ পড়লে বর্ণ পরিবর্তন হয়। লবণটি ছিল প্রকৃতপক্ষে এজিসিএল। জার্মানিতে তার সঠিক উচ্চারণ হয়তো ইয়োহান হাইনরিক শুলৎসে। প্রমাণ করেন যে এই যে এজিসিএল বর্ণ পরিবর্তন করছে সেটি মূলত তাপের জন্য নয়, প্রকৃতপক্ষে এটি আলোর জন্য। শুরু হয় আধুনিক ফটোগ্রাফির একটি নতুন অধ্যায়, এবং এরই সঙ্গে শুরু হয় কিন্তু ফটোগ্রাফি আবিষ্কারের এক প্রতিযোগিতা। এজিসিএল পেপারে আলো দিয়ে সিলভারকে অধক্ষিপ্ত করে ছবি তৈরির প্রতিযোগিতা। এরই মধ্যে হিপোলাইট বেয়ার্থ ছিলেন প্রথম প্রতিবাদী ফটোগ্রাফার। সরকারের কাছ থেকে তিনি ছবি তোলার স্বীকৃতি না পেয়ে তার প্রতিবাদ স্বরূপ 1940 সালে তিনি নিজেই এই ছবিটি তুলেছিলেন তার জীবন দেওয়ার চেষ্টা করার আগে, যেটি পরবর্তী সময়ে সেলফ পোর্ট্রেট অ্যাজ আ ড্রাউন্ড ম্যান হিসেবে বিখ্যাত হয়েছিল। একই রকমভাবে ভারতবর্ষেরও অনেক ছবি রয়েছে, যার মধ্যে একটি অন্যতম বিখ্যাত ছবি হলো মাদ্রাজের ছবি। 1851 সালে এই ছবিটি তোলা হয় এবং এই ছবিটি পরবর্তী সময়ে ব্ল্যাক টাউন মাদ্রাস নামে বিখ্যাত হয়েছিল। এটিও কিন্তু সিলভার ক্লোরাইড পেপারের উপরই তৈরি করা হয়েছিল এবং ছবিটি তুলেছিলেন ফ্রেডেরিক ফিভিক। আজ আমরা এই এজিসিএল যৌগটি মূলত প্রস্তুত করব এবং এই এজিসিএল যৌগটি সিলেবাসের কোন ক্লাসে কোথায় কোথায় প্রয়োজন রয়েছে সেই ব্যাপারেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক প্রিপারেশন অফ এজিসিএল। এটি এই কারণের জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনটি ক্লাসে কিন্তু এই বিক্রিয়াটি আমরা দেখতে পাই। প্রথমে এই বিক্রিয়াটি নবম শ্রেণীতে দেখতে পাই, ঠিক একই রকমভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও কিন্তু এই বিক্রিয়ার যে অ্যাপ্লিকেশান সেটি আমাদের নজরে পড়ে। এইবার আমরা সেই বিক্রিয়াটি একবার প্রথমে করে দেখব যে ঘটনাটি কী ঘটছে। আমরা এখানে প্রথমে নিয়েছি কিছু পরিমাণ সিলভার নাইট্রেট এই টেস্ট টিউবের মধ্যে, এবং একই সঙ্গে এইখানে আমরা নিয়েছি কিছু পরিমাণ HCl। এবার আমরা কি করব, এই HCl এর মধ্যে আমরা এই সিলভার নাইট্রেট কিছু পরিমাণ অ্যাড করব এবং অ্যাড করে দেখার চেষ্টা করব যে এক্ষেত্রে কি ঘটছে। আমরা এক্ষেত্রে এই অ্যাসিডটিকে একটু ডাইলিউট করে নেব। আমরা অ্যাসিডটিকে একটু ডাইলিউট করে নিলাম যাতে আমরা সিলভার ক্লোরাইডের টেস্টটি সঠিকভাবে করতে পারি। এরপর আমরা সিলভার নাইট্রেট যেটি আমরা নিয়েছি এই টেস্ট টিউবের মধ্যে সেটি এবার এর মধ্যে অ্যাড করছি। এক্ষেত্রে আমরা কিন্তু একটি সাদা প্রেসিপিটেশন অবজার্ভ করতে পারছি। এইখানে কি হয়েছে, HCl সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করেছে। এই যে সিলভার ক্লোরাইড লবণটি এটি কিন্তু জলে অদ্রাব্য, এই কারণের জন্য এটি কিন্তু এই দ্রবণের মধ্যে প্রেসিপিটেশন তৈরি করেছে। এরপর আমরা এখানে কিছু পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়েছি, যেটি এই সাদা প্রেসিপিটেশনের সঙ্গে অ্যাড করব। অ্যাড করার পর দেখব কি ঘটছে। না, এখনও ডিসলভ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা অংশ কিন্তু স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ এই যে প্রেসিপিটেশনটি পড়েছে সেটি কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে দ্রবীভূত হচ্ছে। এখানে দ্রবীভূত হওয়ার মেইন কারণটি হলো এই সিলভার ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে একটি জটিল যৌগ তৈরি করছে, যে জটিল যৌগটি মূলত জলে দ্রাব্য। তাই এখানে সাদা যে প্রেসিপিটেশনটি পড়েছিল সেটি কিন্তু দ্রবীভূত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই টেস্টের মাধ্যমে যেটি অবজার্ভ করলাম মূলত সেটি হচ্ছে সিলভার ক্লোরাইড জলে অদ্রাব্য, এবং কিছুক্ষণ পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করার সঙ্গে সঙ্গে সেই সিলভার ক্লোরাইড একটি জটিল লবণ তৈরি করছে এবং সেটি জলে দ্রবীভূত হচ্ছে। এই টেস্টটি কিন্তু প্রকৃতপক্ষে ক্লোরিনের টেস্ট, অর্থাৎ যেখানে যেখানে ক্লোরিন আয়ন উৎপন্ন হবে সেখানে সেখানে এই সিলভার ক্লোরাইড তৈরি হবে এবং প্রেসিপিটেশন শো করবে।
এবার আমরা দেখে নেব এই টেস্টটি মূলত কোথায় কোথায় আমরা দেখতে পাই। প্রথমে দেখতে পাই নবম শ্রেণীতে এই সেল প্রিপারেশন এবং এই সেলের শনাক্তকরণের ক্ষেত্রে। দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যেখানে হ্যালোজেন কন্টেইনিং কম্পাউন্ডগুলো রয়েছে, সেক্ষেত্রে তিনটি ক্যাটাগরিতে আমরা সেই যৌগগুলোকে ভাগ করি। একটি হচ্ছে সক্রিয়, একটি হচ্ছে মিডিল সক্রিয় এবং অপরটি হলো নিষ্ক্রিয়। ডায়োজিনিয়াম লবণ অর্থাৎ ডায়োজিনিয়াম ক্লোরাইডের মতো যে লবণগুলো রয়েছে, সেখানে মূলত হ্যালোজেন আয়ন হিসেবে অবস্থান করে এবং সেক্ষেত্রে সেই ক্লোরিন আয়ন সহজেই জলে মুক্ত হয় এবং এই যে সিলভার নাইট্রেটের যে টেস্ট সেটি কিন্তু পজিটিভ দেখায়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ডায়োজিনিয়াম ক্লোরাইডকে সক্রিয় হ্যালাইড হিসেবে ধরি। একই রকমভাবে কিন্তু এই সিলভার নাইট্রেটের টেস্ট আমরা 12-এর দ্বিতীয় সেমিস্টারে দেখতে পাই। সেখানে স্ববর্গীয় চ্যাপ্টার বলে একটি চ্যাপ্টার রয়েছে। সেই অধ্যায়ে জটিল যৌগের বিভিন্ন আইসোমারগুলির মধ্যে একটি আইসোমার হিসেবে বলা হয় আয়নীয় আইসোমার। সেক্ষেত্রে একটি যৌগ যদি সালফেটযুক্ত আইসোমার হয়, অপর যৌগ যদি ক্লোরিনযুক্ত আইসোমার হয়, তাহলে এই দুটোকে যখন আমরা শনাক্তকরণ করি, তখন সিলভার নাইট্রেট অ্যাড করে আমরা সেক্ষেত্রে তাদেরকে শনাক্তকরণ করতে পারি। যে জটিল যৌগের মধ্যে ক্লোরিন আয়ন রয়েছে স্ববর্গীয় এন্টিটির বাইরে, সেই যৌগটি সিলভার নাইট্রেট টেস্ট পজিটিভ শো করে। আবার যে যৌগটির বাইরে অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে সালফেট আয়ন রয়েছে, সেই যৌগটি কিন্তু সিলভার নাইট্রেট টেস্ট নেগেটিভ শো করে। অবশ্য এই সালফেট আয়ন শনাক্তকরণের আরেকটা টেস্ট রয়েছে বেরিয়াম ক্লোরাইডের টেস্ট। সেটি আমরা পারফর্ম করে সালফেট আয়নকে শনাক্তকরণ করতে পারি। অর্থাৎ সিলভার নাইট্রেটের সাহায্যে ক্লোরিনকে শনাক্ত করার জন্য এই যে সিলভার ক্লোরাইড টেস্ট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বিক্রিয়াটি খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।